জিম ওখানে ঢোকার কিছুক্ষণের মধ্যে তার আর্তনাদ শুনতে পেলাম আমি। সঙ্গে সঙ্গে আমি রাইফেল নিয়ে ছুটে গেলাম। ঝোপের মধ্যে ঢুকে দেখি জিম রক্তাক্ত দেহে বনের মধ্যে পড়ে আছে। কোনো ভীষণ বলবান জন্তুতে তার মুখের সামনে থেকে বুক পর্যন্ত ধারালো নখ দিয়ে ফেরে দিয়েছে। ফিরে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের চতুর্থ পর্ব নিয়ে। আজকের পর্বটি শোনার আগে আগের পর্বগুলি অবশ্যই শুনুন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে চাঁদের পাহাড়। স্টেশনে বড়ই জলের কষ্ট। ট্রেন থেকে যা জল দেয় তাতে রান্না খাওয়া কোনো রকমে চলে, স্নান আর হয় না। এখানকার কুয়োর জলও শুকিয়ে গেছে। একদিন শঙ্কর শুনল স্টেশন থেকে মাইল 3 দূরে একটা জলাশয় আছে, সেখানেই ভালো জলও আছে আবার মাছও আছে। স্নান ও মাছ ধরবার আকর্ষণে একদিন শঙ্কর সকালে ট্রেনকে রওনা করে দিয়ে সেখানে মাছ ধরতে চলল। সঙ্গে একজন সোমালি কুলি গেল, সে পথ দেখিয়ে নিয়ে গেল। শঙ্কর আগে থেকেই মাছ ধরার সাজ সরঞ্জাম বোমবাসা থেকে আনিয়ে নিয়েছিল। জলাশয়টা মাঝারি গোছের, চারিধারে উঁচু ঘাসের বন, কাছে একটা আবার অনুচ্চ পাহাড়ও আছে। শঙ্কর স্নান সেরে প্রায় 2 ঘন্টা ধরে ছিপ ফেলে ট্যাংরা জাতীয় ছোট ছোট মাছ ধরল। প্রায় অনেকদিন পর মাছের দেখা পেল শঙ্কর। বিকেল 4টের মধ্যে স্টেশনে পৌঁছানো চাই বিকেলের ট্রেন পাস করানোর জন্য। এখন প্রায় শঙ্কর মাঝে মাঝে এমনই মাছ ধরতে যায়, সেখানে স্নানটাও করে নেয়। কোনোদিন সঙ্গে তার লোক থাকে আবার থাকে না, প্রায় দিনই সে একাই যায়। আফ্রিকায় এখন দারুণ গ্রীষ্ম। বেলা 9টার পর থেকে আর বাইরে বেরোনো যায় না। 11টা বাজতে না বাজতেই মনে হয় চারিদিকে একেবারে দাউ দাউ করে চলছে। তবু শঙ্কর ট্রেনের লোকের মুখে শুনল যে মধ্য আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকার গরমের কাছে এ নাকি কিছুই নয়। এমনই ভাবে বেশ চলতে থাকে শঙ্করের জীবন। তবে শীঘ্রই এমন একটা ঘটনা ঘটল যা থেকে শঙ্করের জীবনের গতি মোড় ঘুরে অন্য পথে চলে গেল। একদিন সকালের দিকে শঙ্কর মাছ ধরতে গিয়েছিল। স্টেশন যখন আর মাইল খানেক আছে ঠিক তখনই শঙ্করের কানে গেল একজনাকার আর্তনাদ। সেই আর্তনাদকে লক্ষ্য করে শঙ্কর এগিয়ে দেখল একটা ইউকা গাছের নিচে স্বল্প ছায়াটুকুতে একজন বসে রয়েছে। শঙ্কর দ্রুত পদে সেই দিকে গেল। দেখল লোকটা ইউরোপিয়ান। পরনে তার তালি দেওয়া ছিন্ন ও মলিন কোট প্যান্ট, এক মুখ লাল দাড়ি, বড় বড় চোখ। তার দেহ বেশ বলিষ্ঠ ছিল তা বোঝা যায়, কিন্তু সম্ভবত রোগে কষ্টে সে শীর্ণ হয়ে গেছে এখন। লোকটা গাছের গুড়িতে হেলান দিয়ে বসেছিল। তার মাথা থেকে টুপিটা খুলে গিয়েছে, পাশে একটা খাকি কাপড়ের বড় ঝোলা। শঙ্কর ইংরেজিতে তাকে জিজ্ঞাসা করল, তুমি কোথা থেকে আসছো? লোকটা কোনো উত্তর না দিয়ে শুধু বলে চলল, একটু জল, একটু জল। শঙ্কর তাকে বলল, আরে এখানে তো জল নেই, আমার উপর ভর দিয়ে স্টেশন পর্যন্ত আসতে পারবে? অতি কষ্টে শঙ্কর লোকটিকে প্ল্যাটফর্মে নিয়ে এলো। ততক্ষণে বিকেলের ট্রেন রওনা হয়ে গেছে। শঙ্কর লোকটাকে স্টেশন ঘরে বিছানা পেতে শোয়ালো, জল খাইয়ে সুস্থ করলো, কিছু খাবারও দিল। কিন্তু শঙ্কর দেখলো লোকটার জ্বর এসেছে। বোঝাই যাচ্ছে যে অনেক দিনের অনিয়মে ও পরিশ্রমের ফল এটা। লোকটা একটু পরে পরিচয় দিল, তার নাম বলল। তার নাম হলো ডিওগো আলভারেজ, যাতে পর্তুগিজ, তবে আফ্রিকার সূর্য তার বর্ণ তামাটা করে দিয়েছে।
রাত যত বাড়ে লোকটার অসুস্থতা ততই বাড়ে। বেশ বিপদে পড়ল শঙ্কর। এখানে একটা ডাক্তারও নেই যে তাকে দেখাবে। বিকেলে ট্রেনে তবুও তাকে পাঠানো যেত, কিন্তু সেও তো তাদের আসার আগে চলে গিয়েছে। শঙ্কর রোগীর পাশে রাত জেগে বসে রইল। লোকটির শরীরে কিছুই নেই। খুব ছোট থেকেই পরের দুঃখ সহ্য করতে পারে না শঙ্কর। তাই শঙ্কর যেভাবে সারা রাত তার সেবা করলো, নিজের আপন লোক হলেও বোধহয় তাকে কেউ করতো না। রাত যখন অনেক, তখন বাইরে থেকে সিংহের গর্জন শোনা গেল, আর তাতে রোগী ধর্মর করে বিছানায় উঠে বসল। তাকে দেখে শঙ্কর বলল, ভয় নেই, শুয়ে থাকো, বাইরে সিংহ ডাকছে, দরজা বন্ধ আছে, সে কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। তারপর শঙ্কর আস্তে আস্তে দরজা খুলে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। আফ্রিকার সেই রাত্রিকালীন সৌন্দর্যকে উপভোগ করে যখন শঙ্কর আবার স্টেশন ঘরে ঢুকলো, তখন ঘড়িতে ঢং ঢং করে বাজলো 2টো। সে দেখলো রোগী বসে রয়েছে বিছানায়। সে শঙ্করকে বলল, একটু জল দাও, জল খাবো। লোকটা বেশ ইংরেজি বলতে জানে। বোঝাই গেল তখন তার জ্বরটা একটু কমেছে। সে শঙ্করকে বলল, তুমি কি বলছিলে আমাকে? আমার ভয় করছে এইটাই ভাবছিলে? ডিওগো আলভারেজ ভয় করবে? ইয়াং ম্যান, তুমি এই ডিওগো আলভারেজকে জানো না? এই ডিওগো আলভারেজের রক্তে ভয় বলে কোনো জিনিস নেই। শঙ্কর লক্ষ্য করল তার ঠোঁটের কোণে ব্যঙ্গ মেশানো হাসির রেখা ফুটে উঠেছে। তখনই শঙ্করের মনে হলো এই লোক সাধারণ লোক নয়। কিছুটা সুস্থ হতেই তার আসল রূপটা এবারে বেরিয়ে এসেছে। লোকটা শঙ্করকে বলল, সরে এসো ইয়াং ম্যান, আমার কাছে এসে বসো। তুমি আমার যথেষ্ট উপকার করেছ। আমার নিজের ছেলে হলেও এত করতো না। তবে একটা কথা বলি, আমি বাঁচবো না তা আমি বেশ বুঝতেই পারছি। তোমার উপকার করে যেতে চাই আমি। তুমি ইন্ডিয়ান, এখানে কতই বা মাইনে পাও? এই সামান্য মাইনের জন্য দেশ ছেড়ে এত দূরে আছো? তোমার সাহস দেখে আমি অবাকই হলাম। আমি যা বলছি তা মন দিয়ে শোনো, কিন্তু প্রতিজ্ঞা করো আজ তোমাকে যেসব কথা আমি বলবো আমার মৃত্যুর পূর্বে তুমি কারো কাছে প্রকাশ করবে না। শঙ্কর লোকটিকে সেই আশ্বাসই দিল। তারপর সে অদ্ভুত রাত্রে এক মহান ঘটনা শুনল শঙ্কর। ডিওগো আলভারেজের কথা। ডিওগো আলভারেজ বলতে শুরু করলো, ইয়াং ম্যান, তোমার বয়স কত হবে? 22। তুমি যখন মায়ের কোলে শিশু, আজ 20 বছর আগেকার কথা। কত হবে 1888 থেকে 99 সালের দিকে। আমি তখন ক্যাপ কলোনির উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার খনির সন্ধান করে বেড়াচ্ছিলাম। তখন বয়স আমার কম। দুনিয়ার কোনো বিপদকেই বিপদ বলে গ্রাহ্য করতাম না আমি। বুলাওয়েও শহর থেকে জিনিসপত্র কিনে একাই রওনা হলাম। সঙ্গে কেবল 2টি গাধা, জিনিসপত্র বইবার জন্য। জামবেশি নদী পার হয়ে চলেছি। ছোটখাটো পাহাড়, যেখানে নদী বা খাল দেখি কিংবা পাহাড় দেখি, সকলের আগে সোনার স্তরের সন্ধান করি। কত লোকই এখানে এসে বড় মানুষ হয়ে গিয়েছে, তা আমি অনেক ছোট থেকে শুনেছি। সেসব গল্পের মোহই আমাকে এই আফ্রিকায় নিয়ে এসেছিল। কিন্তু বৃথাই 2 বছর নানা স্থানে আমি ঘুরে বেড়ালাম। সে কি অসহ্য কষ্ট! একবার তো সন্ধান পেয়েও হারালাম। সেদিন একটা হরিণ শিকার করেছি সকালের দিকে। তাঁবু খাটিয়ে মাংস রান্না করে শুয়ে পড়লাম দুপুরবেলা, কারণ দুপুরে রোদে পথ চলা সেসব জায়গায় একেবারে অসম্ভব। তখন 115 ডিগ্রি থেকে 130 ডিগ্রি পর্যন্ত গ্রীষ্মকালের তাপ, বোঝই তো। বিশ্রামের পর যখন উঠলাম, তখন বন্দুক পরিষ্কার করতে শুরু করেছি,
কিন্তু বন্ধুকে নলের মাছিটা কোথায় যে হারিয়ে গিয়েছে আর পেলাম না। আর মাছি না থাকলে রাইফেলের তার ঠিক হয় না। কোথাও পেলাম না মাছিটা। কাজেই একটা পাথরের ডিবি, তার গায়ে সাদা সাদা কি একটা কঠিন পদার্থ চোখে পড়ল। ডিবিটায় গায়ে সেই জিনিসটা নানা স্থানে আছে। বেছে বেছে তারই একটি দানা সংগ্রহ করে ঘষে মেছে আপাতত সেটা দিয়েই মাছি করে তুললাম। তারপর বিকেলে সেখান থেকে আবার উত্তর মুখে রওনা হয়েছি। কোথায় তাঁবু ফেলেছিলাম সে কথাই ভুলে গেলাম। এমনই করে 15 দিন পর একজন ইংরেজের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। সেও আমার মতো সোনা খুঁজে বেড়াচ্ছে। তার সঙ্গে মাটাবেল দুটি কুলি ছিল। পরস্পরকে পেয়ে আমরা বেশ খুশি হলাম। তার নাম জিম কার্টার। আমারই মতো ভবঘুরে, তবে তার বয়স আমার চেয়ে বেশি। জিম একদিন আমার বন্দুকটা নিয়ে পরীক্ষা করতে গিয়ে হঠাৎই কি দেখে আশ্চর্য হয়ে গেল। আমায় বলল, বন্দুকে তোমার মাছি এরকম কেন? তারপর আমি সব তাকে বললাম। সব শুনে সে উত্তেজিত হয়ে উঠল। আমাকে বলল, তুমি বুঝতেই পারোনি, এই জিনিসটা খাঁটি রূপো, খনিজ রূপো। এই যেখানে পাওয়া যায় সাধারণত সেখানে রূপোর খনি থাকে। আমার আন্দাজ সেখানে অনেক রূপো পাওয়া যাবে। চলো সেই জায়গাতে আমরা এখনই যাই, এখনই আমরা লক্ষ্যপতি হয়ে যাব। হ্যাঁ, সংক্ষেপে বলি এবার তোমায়। তারপর কাটারকে সঙ্গে নিয়ে আমি যে পথে এসেছিলাম সেই পথে আবার এলাম। কিন্তু 4 মাস ধরে কত চেষ্টা করে, কত অসহ্য কষ্ট পেয়ে, কতবার বিরাট দিক দিশাহীন মরুভূমিতে ভ্যান্টের মধ্যে পথ হারিয়ে, এমনকি মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছেও কিছুতেই সে স্থান খুঁজে পেলাম না। তারপর আমরা সেই রূপোর খনির আশা ত্যাগ করে নদীর দিকে চললাম, গুয়াই নদী। জিম কার্টার আমাকে আর ছাড়লই না। তার মৃত্যু পর্যন্ত আমার সঙ্গে সে ছিল। তবে তার এমন শোচনীয় মৃত্যুর কথা ভাবলেই আমার কষ্ট হয়। যাই হোক, এই সফরে তৃষ্ণার কষ্ট বড়ই। তাই আমরা ঠিক করেই নিয়েছিলাম যে নদী পথ ধরেই চলবো। বনে জন্তু শিকার করে খাই, আর মাঝে মাঝে কাফিন বস্তি যদি পাই সেখান থেকে মিষ্টি আলু, মুরগি এসব সংগ্রহ করি। একবার অরেঞ্জ নদী পার হয়ে প্রায় 50 মাইল দূরে একটা কাফিন বস্তিতে আশ্রয় নিয়েছি। সেদিন দুপুরবেলা কাফিন বস্তির মোড়লের মেয়ে হঠাৎই ভয়ানক অসুস্থ হয়ে পড়ে। তার পেটে নাকি ভয়ানক ব্যথা। সবাই বলছে তাকে ভূতে ধরেছে, কিন্তু তার ভাবগতিক দেখে আমি বুঝলাম সে বনের মধ্যে নিশ্চয়ই কোনো ফল খেয়েছে। তাকে জিজ্ঞাসা করতে বলল যে সে ফল নয়, ফলের বীজ খেয়েছে। আর আমি বুঝলাম সে বীজের জন্যই তার পেটে এত যন্ত্রণা। এক ডোজ হোমিওপ্যাথিক ওষুধ তার ভূত ছাড়িয়ে দিল। আমাদের সঙ্গে সবসময় ঔষধ থাকতো। এর জন্য গ্রামে মোড়লের কাছে আমাদের খাতির অনেক বেড়ে উঠল। প্রায় 15 দিন আমরা সর্দারের কাছে ছিলাম। আমরা যেদিন সেখান থেকে বিদায় নেব সেদিন কাফির সর্দার আমাদের বলল, তোমরা সাদা পাথর খুব ভালোবাসো না? বেশ খেলবার জিনিস, নেবে সাদা পাথর? দাঁড়াও দেখাচ্ছি। একটু পরে সে একটা ডুমুর ফলের মতো বড় সাদা পাথর আমাদের হাতে এনে দিল। জিম ও আমি চমকে উঠলাম। বুঝলাম জিনিসটা হিরে, খনি বা খনির উপরকার পাথরে মৃত্তিকা স্তর থেকে পাওয়া পালিশ না করা হিরের টুকরো। সর্দার আমাদের বলল, এটা তোমরা নিয়ে যাও। ওই যে দূরের বড় পাহাড় দেখছো ধোয়া ধোয়া, এখান থেকে হেঁটে গেলে একটা চাঁদের মধ্যে ওখানে পৌঁছে যাবে। ওই পাহাড়ের মধ্যে এরকম সাদা পাথর অনেক আছে, তাই শুনেছি। আমাদের কারো সাহস হয়নি অবশ্য, কিন্তু আমাদের গ্রাম থেকে 3 জন সাহসী লোক গিয়েছিল, তারা আর ফেরেনি। কাফির গ্রাম থেকে বার হয়ে আমরা ম্যাপ মিলিয়ে দেখলাম
দূরের ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট ব্যাপারটা হচ্ছে রিক্টার্সভেল্ড। এটি একটি পর্বত শ্রেণী, দক্ষিণ আফ্রিকার সর্বাপেক্ষা। তবে সেই জায়গার অধিকাংশ জায়গায় কিছু ম্যাপে নেই। তার কোথায় কি আছে কেউ বলতে পারে না। জিম কার্টার ও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। আমরা দুজনেই তখনই স্থির করলাম ওই পর্বতমালা আমাদের জন্যই অপেক্ষা করছে, ওখানে আমরা যাবই। কাফির গ্রাম থেকে রওনা হবার প্রায় 17 দিন পরে আমরা পর্বত শ্রেণীর পাদদেশ নিবিড় বনে গিয়ে প্রবেশ করলাম। জঙ্গলের কাছাকাছি কোনো বস্তি আমাদের চোখেই পড়ল না। জঙ্গল থেকে মনে হলো কোনো কাঠুরিয়ারা কোঠারও এখানে আসেনি। সন্ধ্যার কিছু আগে আমরা জঙ্গলের ধারে এসে পৌঁছেছিলাম। জিম কাটারের পরামর্শ মতো সেখানেই আমরা রাত্রে বিশ্রাম নিই, তাঁবু খাটিয়ে। জিম জঙ্গলের কাঠ কুড়িয়ে আগুন জ্বালালো, আমি উদ্যোগ করলাম রান্নার। সকালের দিকে একজোড়া পাখি মেরেছিলাম, সেই পাখি ছাড়িয়ে তার রোস্ট করব, এই ছিল মতলব। আমি গরম জল করে পাখি ছাড়াতে বসেছি, হঠাৎই কোথায় সিংহের গর্জন এলো। জিম তখনই বন্দুক নিয়ে বেরোলো। আমি বললাম, অন্ধকার হয়ে এসেছে, বেশি দূর যেও না। তারপর আমি পাখি ছাড়াচ্ছি নিজের মনে, হঠাৎই আবার বন্দুকের শব্দ উঠল। তারপরে সব চুপ। মিনিট 10 কেটে গেল, তাও জিম আসে না। তাই দেখে আমি রাইফেলটা নিয়ে একটু এগিয়ে দেখতে গেলাম। সেদিকে যেতেই দেখি জিম আসছে, পেছনে কি একটা ভারী মতো টেনে নিয়ে আসছে। কিছুটা এগিয়ে আসতে দেখে বুঝলাম সে সিংহ মেরেছে, সেটাকে সে টেনে নিয়ে আসছে। তার প্রকাণ্ড দেহটাকে টেনে নিয়ে এসে আমরা আগুনের কাছে ফেললাম। তারপর ক্রমে রাত হলো। খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম। রাত যখন অনেক, তখন আবার সিংহের গর্জন শুনলাম। তবে সে রাত্রে আর কিছু হয়নি। পরদিন সকালে উঠে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। কিছুটা যেতেই কয়েকজন কাফিরের সঙ্গে দেখা হলো। তারা হরিণ শিকার করতে এসেছে। আমরা তাদের তামাকে লোভ দেখিয়ে পথপ্রদর্শক হিসেবে সঙ্গে নিতে চাইলাম। তারা বলল, তোমরা জানো না তাই ও কথা বলছো। এ জঙ্গলে মানুষ আসে না। যদি বাঁচতে চাও তো ফিরে যাও। ওই পাহাড়ের শ্রেণী অপেক্ষাকৃত নিচু, ওটা পার হয়ে ওইদিকে খানিকটা সমতল জায়গা আছে, ঘন বনে ঘেরা। তার ওইদিকে আবার এর চেয়ে উঁচু পর্বত আছে। ওই বনের মধ্যে সমতল জায়গাটা বড় বিপজ্জনক। ওখানে বুনিপ থাকে, তার হাতে পড়লে আর ফিরে আসতে পারবে না। ওখানে কেউ যায় না। আমরা তামাকে লোভে ওখানে যাব আর মরবো। ভালো চাও তো তোমরাও যেও না। আমরা তাদের জিজ্ঞাসা করলাম, বুনিপ কি? তারা বলল তারা জানে না। তবে তারা এটা খুব ভালো করে বুঝিয়ে দিল যে সে কি অনিষ্ট করতে পারে। তবে তারা তো আর জানে না ভয় জিনিসটা আমাদের কাছে নেই। জিম তো আরো বিশেষ করে জেদ ধরে বসলো, ওই বুনিপের রহস্য তাকে ভেদ করতেই হবে, হিরে পাই বা না পাই। ইয়াং ম্যান, তখন কি আর জানতাম যে মৃত্যু তাকে ওইদিকে টানছে। এতটা বলে লোকটি থেমে গেল। কিন্তু শঙ্কর তো উদ্বেগ হয়ে উঠেছে, তার কৌতূহল আরো বেড়ে উঠেছে। এই ধরনের কথাই তো সে শুনতে চেয়েছে এতদিন, কিন্তু শুনিনি। অপলক দৃষ্টিতে ডিয়াগো আলভারেজের দিকে চেয়ে রইল শঙ্কর। তার দিকে চেয়ে তার শ্রদ্ধা ভালোবাসায় ভরে উঠল। হ্যাঁ, সত্যিকারের এক মানুষ বটে। ডিয়াগো আলভারেজ এক গ্লাস জল খেয়ে আবার বলতে শুরু করলো, হ্যাঁ শোনো এবার। আমরা তখন ঘোর বনের মধ্যে প্রবেশ করেছি। কত বড় বড় গাছ, বড় বড় ফার্ন, স্থানে স্থানে বড় বড় গাছের জঙ্গল। আর সেই বড় বড় গাছের নিচেকার জঙ্গল অনেক ঘন। সূর্যের আলো যে কোনো জন্মে এখানে প্রবেশ করেনি তা বোঝাই যাচ্ছে। আকাশ তো দেখাই যায় না। চারিধারে বেমুনের উৎপাত। নানা রকমের বেমুন বসে আছে চারিধারে, দাঁত খেঁচিয়ে মাঝে মাঝে আমাদেরকে ভয় দেখাচ্ছে।
অবশ্য আমাদের হাতে বন্দুক ছিল, তাহলে অনায়াসেই তারা আমাদের আক্রমণ করত। এমন 7-8 দিন সে জঙ্গলে আমাদের কাটলো, কোন রকম খাদ্যের অভাব হয়নি সেখানে। প্রতিদিন একটা করে বেমন আমাদের খাদ্য হয়েছিল। উঁচু পাহাড়টা থেকে জঙ্গলের নানা স্থানে ছোট বড় ঝর্ণা নেমে এসেছে, সুতরাং জলের কষ্ট আমাদের হয়নি। অবশ্য এতে একবার বিপদও ঘটেছিল। একটা ঝর্ণার ধারে দুপুরবেলা এসে আগুন জেলে বেমুনের দাপনা ঝলসানোর ব্যবস্থা করছি। জিম গিয়েছে তৃষ্ণার চোখে ঝর্ণার জল পান করতে, আর তার একটু পর থেকে ক্রমাগত বমি করতে শুরু করলো সে। পেটে ভয়ানক ব্যথা। আমি একটু বিজ্ঞান জানতাম, তাই আমার সন্দেহ হওয়াতে ঝর্ণার জল আমি পরীক্ষা করে দেখি জলে খনিজ আর্সেনিক মেশানো আছে। ঔষধ দিতেই সন্ধ্যার দিকে জিম সুস্থ হয়ে উঠল। একদিন আমরা বনের মধ্যে একটা পরিষ্কার জায়গায় বসে সন্ধ্যার দিকে বিশ্রাম করছি। আমাদের সামনেই একটা তাল গাছ ছিল। সেই তাল গাছটার পাতাগুলো খসখস করে মাঝে মধ্যে নড়ে উঠছে, গাছটাও সেই সঙ্গে নড়ছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম, চারিদিকে কোনো বাতাস নেই, তাও গাছটা নড়ছে কেন? জিম তখনই ব্যাপারটা কি তা দেখতে গুড়ির তলায় সেই জঙ্গলটার মধ্যে ঢুকলো। হ্যাঁ ইয়াং ম্যান, আগে যদি জানতাম সেই তার শেষ যাত্রা, তাহলে আমি কিছুতেই তাকে ওইখানে যেতে দিতাম না। যাকে জিম ওখানে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তার আর্তনাদ শুনতে পেলাম আমি। সঙ্গে সঙ্গে আমি রাইফেল নিয়ে ছুটে গেলাম। ঝোপের মধ্যে ঢুকে দেখি জিম রক্তাক্ত দেহে বনের মধ্যে পড়ে আছে। কোনো ভীষণ বলবান জন্তুতে তার মুখের সামনে থেকে বুক পর্যন্ত ধারালো নখ দিয়ে চিরে ফেলে দিয়েছে। ঠিক যেমন একটা বালিশকে চিরে দিলে তার ভেতর থেকে তুলো বেরিয়ে আসে, ঠিক তেমনি ওই অবস্থাতে জিম আমাকে কাতরাতে কাতরাতে বলেছিল, পালাও, সাক্ষাৎ শয়তানও, পালাও, তুমি পালাও। তারপরেই জিম মারা গেল। আমি দেখি তাল গাছের গায়ে কিসের একটা শক্ত চোঁচ লেগে। বুঝলাম জন্তুটা তাল গাছের গায়ে গা ঘষছিল, তার জন্যই তাল গাছটা এমন নড়ছিল। জিমের দেহ ফাঁকা জায়গায় বার করে আমি রাইফেল হাতে ঝোপের ওপারে গেলাম। মাঝখানে যেতেই দেখি কার পায়ের চিহ্ন, তার মোটে 3টে আঙুল। সেই পায়ের চিহ্ন অনুসরণ করে আমি জঙ্গলের মধ্যে ঢুকলাম। দেখলাম সামনের একটা গুহার মধ্যে দিয়ে সেই পায়ের দাগ চলে গেছে। তখন অন্ধকার হয়ে এসেছে। এই ভীষণ উপত্যকার মধ্যে রয়েছে শুধু আমি ভাবলাম এই সময় গুহার মধ্যে ঢোকা বা এখানে দাঁড়িয়ে থাকা একেবারে ঠিক কাজ হবে না। পরদিন জিমকে সমাধিস্থ করে আবার ওই জানোয়ারটার খোঁজে বার হলাম, কিন্তু মুশকিল হলো কোন গুহাতে তাকে দেখেছিলাম মনেই করতে পারলাম না। সঙ্গীহীন অবস্থায় রিক্টার্সভেল্ড পর্বতশ্রেণীর বনের মধ্যে যে আমার আর থাকা চলে না, আমি তার সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম। পরের দিন হেঁটে সে কাফির বস্তিতে আমি পৌঁছলাম। তারা দেখে আমাকে খুব খাতির করলো। তাদের কাছে আমি জিমের মৃত্যু কাহিনী বললাম। ভয়ে তারা কেমন যেন হয়ে গেল। কাফিন বস্তি থেকে আর 5 দিন হেঁটে অরেঞ্জ নদীর ধারে এসে একখানা ডাচ লঞ্চ করলাম। তাতে করে এসে সভ্য জগতে পৌঁছলাম। আমার আর সেখানে যাওয়া হলো না। চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু তখন বুয়োরও যুদ্ধে এসে পড়ল। যুদ্ধে গেলাম, সেখানে অনেক আমি আহত হয়েছিলাম। তার জন্য হাসপাতালে রইলাম অনেক দিন। তারপর সেরে উঠে একটা কমলা লেবুর বাগানে আমি চাকুরি পেলাম। বছর 4-5 পর্যন্ত জীবনযাপন করলাম সেখানে, কিন্তু আমার আর ভালো লাগলো না, তাই আবার বেরিয়ে পড়লাম। কিন্তু বয়স হয়ে গিয়েছে অনেক। ইয়াং ম্যান, এবার আর আমার চলার পথ বোধ হয় শেষ হয়ে এসেছে। নাও, এই ম্যাপখানা তুমি রাখো। এতে রিক্টার্সভেল্ড পর্বতের সমস্ত জায়গা আছে।
কিছু কিছু তোমাকে অনুসরণ করে নিতে হবে। সাহস থাকলে যেও, বড় মানুষ হবে। হ্যাঁ, আর একটা কথা বলি তোমায়, বুয়োর যুদ্ধের পর ওই অঞ্চলেই নদীর ধারে ওই ওয়াই নদী দু একটা ছোট বড় হীরের খনি বেরিয়েছে, কিন্তু আমরা যেখানে হীরে পেয়েছিলাম তার সন্ধান কেউ জানে না। যেও তুমি। এতক্ষণে সমস্ত ঘটনা শেষ করে ডিয়েগো আলভারেজ একদম বালিশের মধ্যে লুটিয়ে পড়ল। শরীর তার একান্তই ক্লান্ত, ঘুমিয়ে পড়ল সে। এখানেই শেষ করছে আজকের পর্বটি। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।